আসসালামু আলাইকুম। বিবিসির টাইম বেডিতে আপনাকে স্বাগত। শুরুতে এই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে ইসরায়েল, ফিলিস্তিন, ইরান, হিজবুল্লাহ যুদ্ধ চলছে, জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ, যুদ্ধবিরতি চুক্তি ব্যর্থ হলে কঠোর পরিস্থিতির মুখোমুখি হতে পারে নেতানিয়াহু। জানিয়ে দিব ট্রাম্পকে হত্যা চেষ্টার অভিযোগ অস্বীকার করল ইরান। জানিয়ে দিব চীনের রাশিয়া, ইরান, উত্তর কোরিয়া আমাদের স্বাধীনতা হরণ করছে বলছে ন্যাটো প্রধান। এবং আরো জানিয়ে দিব গাজাকে শাসন করবে কে প্রশ্নে যা বললেন ফিলিস্তিনি প্রধানমন্ত্রী। সর্বশেষ জানিয়ে দিব ইউক্রেনে আরো 60 বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র পাঠাচ্ছে জার্মানি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত, এবং আরো কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন। যুদ্ধবিরতি ব্যর্থ হলে কঠোর পরিস্থিতির মুখোমুখি হতে পারে নেতানিয়াহু। যুদ্ধবিরতি চুক্তি ব্যর্থ হলে দেশের মধ্যেই কঠোর পরিস্থিতির মুখোমুখি হতে পারে নেতানিয়াহু। বুধবার 15 জানুয়ারি আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে ইসরায়েলি বিশ্লেষক ড্যান প্যারি এ মন্তব্য করেন। তিনি বলেন, গাজায় যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়ন হবে কিনা ইসরায়েল এখনো এ নিয়ে তুমুল আলোচনায় চলছে। তিনি আরো বলেন, যুদ্ধবিরতির সম্ভাবনা ইসরায়েলের দুটি প্রধান প্রতিক্রিয়া তৈরি করছে। প্রথমত, ইসরায়েলি বন্দীদের মুক্তি এবং গাজার যুদ্ধের সমাপ্তিতে আনন্দ। দ্বিতীয়ত, হামাস যদি সামরিকভাবে দুর্বল তবু কার্যকরভাবে ক্ষমতায় থাকবে এই উদ্বেগ। পেরি বলেন, এটা স্পষ্ট যে ইসরায়েল গাজা থেকে সরে গেলেও হামাস ক্ষমতায় থাকবে। সেজন্য আমি মনে করি অনেকেই নেতানিয়াহুকে দোষারোপ করবেন, কারণ ফিলিস্তিনি কর্তৃপক্ষের আকারে হামাসের একটি স্পষ্ট বিকল্প রয়েছে। তিনি আরো বলেন, এটি প্রায় অবিশ্বাস্য, কারণ নেতানিয়াহু 1 মাস আগেই ওয়াল স্ট্রিট জার্নালকে বলেছিলেন যে তিনি কখনো এমন সিদ্ধান্ত নেবেন না যার উপর ভর করে হামাস ক্ষমতায় থেকে যাবে। তবু আমাদের কাছে মনে হচ্ছে যে চুক্তি হতে পারে, আর সেখানে এই ধরনের কোনো শর্ত থাকবে না। সূত্র আল জাজিরা। ট্রাম্পকে হত্যা চেষ্টার অভিযোগ অস্বীকার করল ইরান। মার্কিন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর গত বছর ভয়াবহ দুটি হামলা করা হয়। এই হামলায় তিনি ইরানের সম্পৃক্ততার অভিযোগ করেছিলেন। তার এই অভিযোগকে বরাবরই অস্বীকার করে আসছে ইরান। সম্প্রতি মার্কিন গণমাধ্যম এবিসি কে দেওয়া এক সাক্ষাৎকারে পুনরায় নিজের দেশের অবস্থান পুনর্ব্যক্ত করছে ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। মঙ্গলবার দেওয়া এক সাক্ষাৎকারে পেজেশকিয়ান জোর দিয়ে বলেন, ইরানের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ, সেজন্য ট্রাম্পকে যুদ্ধ না জড়ানোর বিষয়ে তিনি হুঁশিয়ারি করেন। ইরানি মধ্যপন্থী এই প্রেসিডেন্টের সাক্ষাৎকার ট্রাম্পের শপথ গ্রহণের এক সপ্তাহের কম সময় আগে প্রচারিত হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প তার প্রথম মেয়াদে ইরানের বিরুদ্ধে কঠোর নীতি অবলম্বন করছিলেন। পেজেশকিয়ান এবিসি কে বলছিলেন, আমরা এই ধরনের কোনো পরিকল্পনা আগেও করিনি, ভবিষ্যতেও করবে না। গত নভেম্বরে মার্কিন বিচার বিভাগের রিপাবলিকান এই নেতাকে হত্যা চেষ্টার ষড়যন্ত্রে ইরানি বিপ্লবী গার্ড কর্পসের সাথে সম্পৃক্ততার অভিযোগে এক ইরানিকে শাস্তি দিয়েছিল। যে কোনো আক্রমণ চালানোর আগেই আইন প্রয়োগকারী সংস্থা কঠিত পরিকল্পনাটি নিশ্চিত করে দেয়। গত বছর মার্কিন নির্বাচনী প্রচারণার সময় মার্কিন ট্রাম্প বলেছিল যে তাকে হত্যা চেষ্টার পেছনে ইরানের হাত থাকতে পারে। সূত্র আল জাজিরা। চীন, রাশিয়া, ইরান, উত্তর কোরিয়া আমাদের স্বাধীনতা হরণ করছে বলছে ন্যাটো প্রধান। চীন, রাশিয়া, ইরান ও উত্তর কোরিয়া ন্যাটোকে দুর্বল করার চেষ্টা করছে এবং পশ্চিমাদের স্বাধীনতা হরণ করছে বলে অভিযোগ চলছে ন্যাটো প্রধান মার্ক রুট। বুধবার 15 জানুয়ারি ব্রাসেলসে ন্যাটো সামরিক বাহিনী চিফ অব ডিফেন্সের এক বৈঠকে রুট দাবি করেন, ন্যাটোর ভবিষ্যৎ নিরাপত্তার ঝুঁকির মুখে। রাশিয়া, চীন, উত্তর কোরিয়া ও ইরান আমাদের গণতন্ত্রকে দুর্বল করার চেষ্টা করছে এবং আমাদের স্বাধীনতা হরণ করছে। ন্যাটোর মহাসচিব মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোটের সদস্যদের যুদ্ধকালীন মানসিকতার গ্রহণে এবং প্রতিরক্ষা ব্যয় উল্লেখযোগ্যভাবে বাড়ানোর আহ্বান জানান। বলেন, যুদ্ধ ঠেকাতে হলে আমাদের প্রস্তুতি নিতে হবে। এখন যুদ্ধকালীন মানসিকতার পরিবর্তন করার সময়। ন্যাটো রাষ্ট্রগুলোকে আরো বেশি এবং আরো ভালো প্রতিরক্ষা ক্ষমতা তহবিল করতে হবে। রুট বলেন, ন্যাটো সদস্যরা প্রতিরক্ষা বিনিয়োগ বৃদ্ধি এবং সামরিক মহড়া জোরদার করলেও আগামী 4 থেকে 5 বছরের মধ্যে যে বিপদ আসছে তা মোকাবেলায় এসব যথেষ্ট নয়। গত মাসে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলছিলেন, ন্যাটোর প্রায় সব দেশেই বর্তমানে রাশিয়ার সঙ্গে যুদ্ধে লিপ্ত। গাজাকে শাসন করবে প্রশ্নে যা বলেন ফিলিস্তিনি প্রধানমন্ত্রী। গাজার যুদ্ধের পর আঞ্চলিক শাসন কেবল ফিলিস্তিনি কর্তৃপক্ষের অধীনে থাকা উচিত বলে মন্তব্য করছে ফিলিস্তিনি প্রধানমন্ত্রী মোহাম্মদ মোস্তফা। বুধবার নরওয়েতে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বক্তৃতা দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। ফিলিস্তিনি প্রধানমন্ত্রী এ সময় বলেন, আশা করা হচ্ছে যুদ্ধবিরতি এবং গাজায় আটক ইসরায়েলি বন্দীদের মুক্তি দেওয়ার বিষয়ে চুক্তি শীঘ্রই সম্পন্ন হবে। যুদ্ধের অবসান, গাজা উপত্যকাকে কে শাসন করবে, এটি এখন আলোচনার অন্যতম প্রধান প্রশ্ন।
প্রশ্ন, যা এখন পর্যন্ত একটি অবিলম্বে যুদ্ধবিরতি এবং ইসরায়েলি জেলে আটক ফিলিস্তিনি বন্দীদের বিনিময়ে গাজায় আটক বন্দীদের মুক্তির পথ কেন্দ্রভূত। মোহাম্মদ মোস্তফা বলেন, গাজায় যুদ্ধবিরতি কার্যকর করতে এবং 15 মাসের যুদ্ধের পর মারাত্মক মানবিক সংকট মোকাবেলায় 20 লাখেরও বেশি মানুষের জন্য আরও ত্রাণ সামগ্রী সরবরাহ করতে চাপ প্রয়োগ চালিয়ে যাওয়া জরুরি। তিনি আরো জোর দিয়ে বলেন, যুদ্ধের পর গাজা শাসনের অধিকার কেবল বৈধ ফিলিস্তিনি নেতৃত্ব এবং ফিলিস্তিনি রাষ্ট্রের সরকারের হাতে থাকা উচিত। গাজা শাসনের বিষয়ে ফিলিস্তিনি প্রধানমন্ত্রী বলেন, যুদ্ধবিরতি অপেক্ষায় থাকা অবস্থায় এটিও উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে গাজা শাসনে অন্য কোনো সত্তার উপস্থিতি গ্রহণযোগ্য হবে না। গত বছরে নরওয়ের ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষের অধীনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থিত দ্বিরাষ্ট্র সমাধানের দিকে এটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল বলে উল্লেখ করেন তিনি। ইসরায়েল ও হামাসের অবস্থান। এদিকে ইসরায়েল ও গাজা শাসনের ক্ষেত্রে হামাসে কোন রকম সংশ্লিষ্টতাকে পুরোপুরি প্রত্যাখ্যান করছে। যদিও 15 মাস ধরে চলা এই যুদ্ধের আগ পর্যন্ত গাজা পরিচালনার দায়িত্ব তারই ছিল, যে কারণে হামাস ফিলিস্তিনি কর্তৃপক্ষের একচেটিয়া শাসনের অনাগ্রহ দেখিয়েছে, যেটি 3 দশক আগে আসলো অন্তর্বর্তী শান্তি চুক্তির অধীনে প্রতিষ্ঠিত হয় এবং বর্তমানে প্রতিটির সীমিত শাসন ব্যবস্থা রয়েছে। ইসরায়েলি কর্মকর্তার অভিযোগ করে বলেন, ফিলিস্তিনি কর্তৃপক্ষ ইসরায়েলের বিরুদ্ধে হামলার সমর্থন দেয় এবং গাজার বাইরে হামাসের প্রতি ব্যাপক সমর্থন থাকায় ফিলিস্তিনি শাসনের ক্ষমতার যারাই থাকুক না কেন, শেষ পর্যন্ত ইসলামপন্থী এই দলের দ্বারাই তার দখল হবে। ফিলিস্তিনি কর্তৃপক্ষের মূলত সাবেক নেতা ইয়াসির আরাফাতের দ্বারা গঠিত ফাতাহ দলের অধীনে 2007 সালে সংক্ষিপ্ত গৃহযুদ্ধের পর হামাস গাজা থেকে তাদের উৎখাত করছিল। সূত্র রয়টার্স। ইউক্রেনে আরো 60 বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র পাঠাচ্ছে জার্মানি। যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনের প্রতিরক্ষা জোরদার করতে এবং রাশিয়া আক্রমণের বিরুদ্ধে আরো 60টি অতিরিক্ত IRIS-T বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র সরবরাহ করছে জার্মানি। বুধবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি এবং জার্মানির প্রতিরক্ষা মন্ত্রী বেসির পিস্টোরিয়াসের মধ্যে কিয়েভে আলোচনা শেষে জার্মান সংবাদ মাধ্যম এ তথ্য জানিয়েছে। প্রায় 6 কোটি ইউরো অর্থাৎ $62 মিলিয়ন মূল্যের এই ক্ষেপণাস্ত্র জার্মান সেনাবাহিনীর বর্তমান মজুদ থেকে সরবরাহ করা হয়েছে। একে ইউক্রেনের প্রতি যুদ্ধের ক্রমবর্ধমান পরিস্থিতিকে বাল্টিনের দৃঢ় সমর্থনের প্রতীক হিসেবে উল্লেখ করা হচ্ছে। জেলেনস্কির মিত্র দেশগুলোর কাছে বারবারই উন্নত সামরিক সহায়তা, বিশেষ করে ড্রোন এবং এয়ার ডিফেন্স সিস্টেমের চেয়ে আবেদন করে আসছে, যাতে রাশিয়ার অব্যাহত ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা থেকে ইউক্রেনের ভূখণ্ড রক্ষা করা যায়। IRIS-T ক্ষেপণাস্ত্র হল জার্মানির পক্ষ থেকে ঠিক তেমনই সামরিক সহায়তা যেমনটা জরুরিভাবে চেয়েছিল জেলেনস্কি। এর আগে মঙ্গলবার কিয়েভ সফরকালে পিস্টোরিয়াস জার্মানির পক্ষ থেকে ইউক্রেনের জন্য অতিরিক্ত 3 বিলিয়ন ইউরো সহায়তা বিষয়ে চলমান আলোচনা নিয়ে আশাবাদ ব্যক্ত করেন। মূলত যুক্তরাষ্ট্রের পর ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম সামরিক সহায়তা হিসেবে জার্মানি 28 বিলিয়ন ইউরো অর্থাৎ $28.6 বিলিয়ন মূল্যের সহায়তা দিচ্ছে। এতে লেপার্ড 2 ব্যাটল ট্যাঙ্ক, গেপার্ড অ্যান্টি এয়ারক্রাফট ট্যাঙ্ক এবং মর্টার ক্যাম্বার ভেহিকল এবং প্যাট্রিয়ট